লেখিকা প্রতিভা বসুর মধ্যরাতে তারা গল্পে এখন চলছে 4র্থ পর্ব। গত 4 দিন ধরে আমরা চেষ্টা করছি মধ্যরাতে তারা উপন্যাসটি পড়ে শোনানোর। তো সেই প্রয়াসের আজকে পঞ্চম দিনে আমরা 4র্থ পর্বে এসে দাঁড়িয়েছি। কথা দিয়েছিলাম 3টি পর্বের মধ্যে শেষ করতে পারবো, তবে শেষ করতে না পারার কারণ নিয়ে আমি তেমন একটা দুঃখিত নই, কারণ সুন্দর গল্প বেশি দিন সময়ের জন্য নিয়ে শোনাতে পারার আনন্দটাও কিন্তু অন্যরকম। তো দেরি না করে শুরু করছি লেখিকা প্রতিভা বসুর মধ্যরাতে তারার 4র্থ পর্ব। কয়েকদিন কাটল। সে কদিনেই সুজাতা নিজেকে একেবারে মিশিয়ে দিল এ বাড়ির সঙ্গে। এ বাড়ির সব কাজ, হিরণময় সব কর্তব্য কখন জানি তুলে নিল নিজের হাতে। তার নিঃশব্দ মৃদু স্বভাব, সংযত কর্মঠ চলাফেরা, সব কিছুতেই মুগ্ধ হতে লাগলেন হিরণময়ী। চিরদিন এই সংসারকে তিনি লালন করে আসছেন, সেবা করেছেন, সহ্য করেছেন, বিকিয়ে দিয়েছেন। অবশ্যই সমর্পণে মেয়েদের সার্থকতা, মেয়েদের মূল সুখ। স্বামীকে করবেন, সন্তানদের করবেন, আশ্রিত পীড়িতদের দেখবেন, শুনবেন, তবেই তো তিনি কর্ত্রী, তবেই তো তার সাম্রাজ্য একচ্ছত্র। এই জন্য রাত জাগতে হয়েছে, দিনে খাটতে হয়েছে। অসুস্থ হলেও বিশ্রাম নিতে পারেনি নিরুদ্বেগে। ছেলেমেয়েরা 3জন যতদিন ছোট ছিল আয়া দিয়ে রেখেছেন ডক্টর ব্যানার্জি। বলেছেন, দুধ তুমি খাইয়ে দিবে, স্নান তুমি করিয়ে দিবে, কাঁদলে দৌড়ে গিয়ে তুমি কোলে নিবে। একটু শরীর এদিক ওদিক হলেই সারাদিন অস্থির হয়ে থাকবে পাগলের মতো। তাহলে আর এতজন লোক রাখা কেন? অবাক হয়ে হিরণময় বলেছেন, ওমা, লোক রেখেছে বলেই তো ওরা এসব করবে নাকি? আমি না ধরলে ওদের কান্না থামে নাকি? নাকি না খাইয়ে দিলে কি করে থামবে? অসহিষ্ণু হয়ে ডাক্তার বাধা দিয়েছেন। বদ অভ্যাস করিয়ে ফেলেছ একেবারে। ওইসব ছাড়ো, সারাটা দিন ছেলে মেয়েদের নিয়ে ওরকম বাড়াবাড়ি করো না। কি তিনি বাড়াবাড়ি করেন বুঝে উঠতে পারেননি হিরণময়ী। স্বামী তাকে বাচ্চাদের কোন কাজ থেকে বিরত হতে বলেছেন ভেবে ওঠা দায় হয়েছে। ফলত অত লোকজন থাকা সত্ত্বেও বিশ্রাম আর হয়ে ওঠেনি তার। আবার এদিকে সামান্যতম সর্দিটুকু হলেও ডক্টর ব্যানার্জি সর্বক্ষণ স্ত্রীকে চাই। ছেলে মেয়েদের বেলায় তিনি আয়ার ওপরে কেন সব ছেড়ে দিচ্ছেন না তা নিয়ে রাগ করতেন বটে, কিন্তু নিজের বেলাতে ঠিক বিপরীত। আদা দিয়ে চাটুকু হিরণময়ী ঢেলে দেবেন। স্নান করবার সময় জামা কাপড়টি হিরণময়ী হাতে তুলে না দিলে তার মুখ ভার হবে। ভাতের থালাটি নিয়েও হিরণময়ীকে অপেক্ষা করতে হবে স্বামীর জন্য। অন্তরালে ভৃত্যকুল যাই করুক না কেন, মুখোমুখি হবার বেলা স্ত্রীর কাছে তার অবিরাম চাহিদা। তার জন্য সদা সর্বদা হুঁশিয়ার থাকতে হয়েছে বই কি। একদিনের জন্য কোথাও বেরোতে পারেননি। এক বেলার জন্যে নেহাত অসুখ না করলে শুয়ে থাকতে পারেননি তিনি। মন প্রাণ দেহ সততই বিব্রত, সর্বদাই অস্থির অন্যের চিন্তায়। দায়িত্ব তো সব তারই। ছেলেরা যখন বড় হলো তখনই কি তাদের যন্ত্রণা কম? তাদের লেখাও, পড়াও, সহবত শেখাও, স্কুলে দাও। এ খাবো না, সে খাবো, এ জামা না ওই জামা, এটা কেন হয়নি, সেটা কেন হলো না, কত তার মায়না। আজ স্লেট দাও, কাল পেন্সিল দাও, পরশু বাঁধানো খাতা চাই। খেলতে খেলতে বেলা হয়ে গেল, স্নানের সময় কই? ভাত দাও, এত ভাত খাবো না। আরো বেশি মাছ কই? এ মা, এ আবার রান্না হয়েছে নাকি? আদারের অন্ত নেই। সামাল দিতে দিতে অস্থির হয়েছেন হিরণময়ী। তারপর যখন সম্পূর্ণ বড় হলো তারা, স্বাবলম্বী হলো, আস্তে আস্তে ছেড়ে গেল তাকে। তখনই বা শান্তি কোথায়? খাটুনি কমে গিয়ে সময় অসহ্য দীর্ঘ হয়ে উঠল। চোখের আড়ালে গিয়ে হৃদয় ভরে দিল উদ্বেগে।
হিরণময়ীর এই জীবনেই অভ্যস্ত তিনি। যত চিন্তা তার, যত ভাবনা তার, আর সেবা ধর্মটা তো গৃহিণীদের একচেটিয়া। কিন্তু এতদিনে তার ব্যতিক্রম ঘটল। সারা জীবন এই সংসারকে শরীর মন দিয়ে তিনি যতটা ঋণে করেছেন, এবার যেন সে ঋণ শোধের পালা আরম্ভ হলো। সকালবেলা ঘুম ভেঙে উঠে চায়ের বাটিটি যেমন প্রস্তুত, রাত্রিবেলা ঘুমোতে গেলেও বিছানাটি তেমন পরিপাটি। স্নান করতে যাওয়ার আগে ঠিক তেলের বাটিটি নিয়ে দাঁড়িয়ে আছে সুজাতা। বাথরুমের ব্র্যাকেট শাড়িটি সযত্নে কুচোনো। খেতে বসবার আগে তিনি না বলতে সব সাজানো, সব ফিটফাট। ভালো লাগে বই কি, খুব ভালো লাগে। সাধ্য কি সুজাতা থাকতে একটা কাজে হাত দেবেন তিনি? একটা ফরমাস খাটতে গিয়ে নিজেই উঠে দাঁড়াবেন। সকলে সব অভ্যেস মুখস্থ করে ফেলেছে। হিরণময়ীর সংসার ঠিক হিরণময়ীর মতো করে মাথায় তুলে নিয়েছে সে। নিঃসঙ্গ বাড়ি, নিস্তরঙ্গ জীবনে যেন ঢেউ লাগলো একটি। স্বামী স্ত্রী ঝিমিয়ে ঝিমিয়ে দিন কাটার সময়গুলো যেন সহসা মৃদু হাওয়ায় আন্দোলিত হয়ে উঠল। ডক্টর ব্যানার্জি বললেন, ভারী চমৎকার মেয়ে। তক্ষুনি ঘাড় নেড়ে সম্মতি জানালেন হিরণময়ী। কিন্তু কিছু কি বলেছে বীরেশ্বরদের কথা? কিছু না। ঠিক আছে, তুমি ওর জন্য এবার একটা মাস্টার রেখে দাও একজন। এবার হিরণময়ী একটু ম্লান হয়ে বললেন, ওর বোধহয় তেমন গরজ নেই। কি করে জানলে? কিছু তো বলে না। কি আবার বলবে? আহা, পড়াশোনা করবে ও, ওরই যদি আগ্রহ না থাকে। আগ্রহ থাকলেই কি ও তেমন করে দেখাবে নাকি? সে সাহসী কি ওর অবশিষ্ট আছে? তেমন না দেখাক, কিছু তো বোঝা যাবে। বলেছে নাকি কিছু? কিছুই যে বলে না, সেটাই তো মুশকিল। ওসব কিছু না। স্ত্রী এই যুক্তিকে ডাক্তার ব্যানার্জি সম্পূর্ণ অগ্রাহ্য করলেন। দাঁড়াও, আমি কাল পরশুর মধ্যে সুরজিৎ বাবুকে ধরে আনবো। রোজ পড়াবেন এসে। দেখো, দেখা দেখি কিছু নেই। সুতুমা, জোর গলায় সুজাতাকে ডাকলেন তিনি। ধীর পায়ে সুজাতা এসে দাঁড়ালো পর্দা সরিয়ে। ডাকছেন? হ্যাঁ ডাকছি। শোনো, তোমার কাকিমা তো বলেছেনই, আমি ভাবছি 2-1 দিনের মধ্যে তোমার পড়াশোনার একটা ব্যবস্থা করে ফেলি, কি বলো? সুজাতা চুপ। একজন মাস্টার আছেন খুব ভালো, তাকে রেখে দেবো ঠিক করেছি। কিছু বলবার জন্য মুখ তুলে আবার নামিয়ে নিল সুজাতা। ডাক্তার ব্যানার্জি বললেন, কি ভাবছো এত? মনে করে নাও না, তুমি তোমার বাবা মার কাছে এসেছো। মাথায় হাত দিয়ে আদর করলেন। মন খুলে বলো দেখি, কি তোমার ইচ্ছে? সুজাতা চুপ। হিরণময়ী চোখাচোখি করলেন স্বামীর সঙ্গে। একটু অপেক্ষা করে ডাক্তার ব্যানার্জি আবার বললেন, বলো। আমি 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 কাকিমার কাছে সব বলবো। থরথর করে গলা কাঁপল সুজাতার। ঠিক আছে। ডাক্তার তার পিঠ চাপড়ালেন। তাহলে কাকিমার কাছেই বলো সব, কিন্তু আমি তোমাকে পড়াবই। তোমাকে আমি ছেলের মতো করে মানুষ করে তুলব। রোদের কমলা রং তখনও সূর্যাস্তের আবিরে মেশেনি, তখনও জনবহুল হয়ে ওঠেনি রাস্তা। অবশ্যই এই রাস্তা কোনো সময় জনবহুল নয়, তবু সন্ধ্যা আর বেলা শেষে সন্ধিক্ষণে একটু মুখর হয়ে ওঠে। ঈষৎ ধুলো ওড়ে বাতাসে। আদালত থেকে উকিল মুক্তাররা এই রাস্তাতেই ফেরেন। এই রাস্তা দিয়েই স্কুলের ছেলেরা ফুটবল খেলতে চলে যায়। 2-4টে গরুর গাড়ি যেতে যেতে কোকো শব্দ করে। হাকিমের মোটর যায় হর্ন বাজিয়ে, জমিদারের টমটম যায়, আর যায় ভিস্তিওয়ালা ছপর ছপর জল ছিটিয়ে। নিরালা রাস্তায় যথাসম্ভব দ্রুত বেগে গাড়ি চালালেন ডাক্তার ব্যানার্জি।
ফিতের মতো লম্বা পথ মুহূর্তের মাঝে মিলিয়ে গেল পেছনে। অন্যদিনের চেয়ে সে বিকেলে একটু তাড়াতাড়ি ফিরেছিলেন তিনি। পথে একবার নেমে সুরজিৎ সেনকে ধরে নিয়ে যাবার ইচ্ছে ছিল তার, কিন্তু কি ভেবে একা এলেন। কি ওর বলবার কথা শোনা যাক আগে, তারপর ব্যবস্থা করতে কতক্ষণ। এই সময় সাধারণত বারান্দাতে বসে থাকেন হিরণময়ী। আগে একা অপেক্ষা করতেন, এখন দুজনে। তার গাড়িটি গেট দিয়ে লাল সুরকির রাস্তা বেয়ে সিঁড়ির ধারে এসে পৌঁছবার আগে দুজনে এগিয়ে আসে। নামবার সময় ডাক্তার ব্যানার্জির হাতের ভাঁজে থাকা কোটটি টুপিটি আগে বেয়ারা এসে নিত। পোর্টফোলিওটা হিরণময়ী হাতে নিতেন। এখন সবগুলোই সাগ্রহে সুজাতা এসে হাত বাড়িয়ে নেয়। তার মুখ সহাস্য হয়ে ওঠে কাকাবাবু এলে। আজ বারান্দায় তিনি কাউকেই দেখতে পেলেন না। টকটক করে অধীর পায়ে ঢুকে গেলেন ভেতরে। চারদিকে তাকাতে তাকাতে সোজা দোতলায় উঠে এলেন। শোবার ঘরে এসে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে কোটটা লটকে দিলেন হ্যাঙ্গারে। পোর্টফোলিওটা ঠাস করে টেবিলের উপর ফেললেন। তারপর চেয়ারে বসে জুতা খুলতে খুলতে ভালো করে তাকালেন স্ত্রীর দিকে। কি হয়েছে? বাজ পড়া গাছের মতো বিধ্বস্ত স্তব্ধ ভঙ্গিতে শূন্য দৃষ্টি মেলে দিয়ে খাটের বাজুতে হেলান দিয়ে বসে আছেন হিরণময়ী, যেন অন্তহীন দ্বন্দ্বের অতলে মজ্জমান। স্বামীর প্রশ্নে শরীরের অন্য কোনো পেশি নড়ল না, কেবল চোখের পল্লবে স্পন্দন উঠল দুবার। কি হয়েছে? অধৈর্য হয়ে আবার বললেন ডাক্তার ব্যানার্জি। একটু নড়ে উঠলেন হিরণময়ী, ঢোক গিললেন। তারপর যেন গলা চিরে তার কথা বেরুল। বীরেশ্বর বাবুদের আমরা অনর্থক দোষী করেছি। বীরেশ্বর বাবুদের আবার দোষী করতে যাব কেন? স্ত্রীর কথার মানে বুঝতে পারলেন না ডাক্তার। জুতো খুলে রেখে তিনি উঠে দাঁড়ালেন টান হয়ে। হিরণময় বললেন, বীরেশ্বর বাবুরা রাখতে পারেননি বলেই রাখেনি। কাকে রাখতে পারেননি? রাখা সম্ভব হয়নি, কারো পক্ষেই সম্ভব না। আশ্চর্য, কি যে বলছো তা যদি আমি কিচ্ছু বুঝতে পারি। আমি সুজাতার কথা বলছি। হ্যাঁ, কি হয়েছে তার? যা হয়েছে সে কথা উচ্চারণের অযোগ্য। সে বলেছে কিছু তোমাকে? হ্যাঁ। কি বলেছে? বীরেশ্বর বাবুরা ওকে রাস্তায় বার করে দিয়েছেন, দিতে বাধ্য হয়েছেন। কেন? কি এমন গুরুতর অপরাধ সে করেছিল ওদের কাছে? শুধু তাদের কাছেই নয়, সারা জগতের কাছেই ওর অপরাধের তুলনা নেই। ডাক্তার ব্যানার্জি এবার রীতিমতো রাগ করলেন। খুলে বলতে হয় তো বলো, ভনিতা করো না, বুঝলে? স্বামীর দিকে সোজা চোখে অনেকক্ষণ তাকিয়ে থেকে পাথরের মতো শক্ত গলা হিরণময়ী বললেন, সুজাতা অন্তঃসত্ত্বা। কি? হঠাৎ যেন বজ্রপাত হলো। তারপর কয়েক মুহূর্ত দুজনেই দুজনের দিকে তাকিয়ে চুপ। একটু পরে নিজেকে সামলে নিলেন ডাক্তার ব্যানার্জি। অনেকটা সহজ হয়ে বললেন, কে সে? ও বলেছে ও জানে না। ছেলে মানুষই করো না, এটা ছেলে মানুষই কথা নয়। ডাক্তারের মুখ যত গম্ভীর, গলা তার চেয়ে বেশি। ঠিক করে জেনে নাও সে কে। আমি অনেক জিজ্ঞাসা করেছি। কি বলে? কিছুই বলে না। কয়দিন আগে বলেছে কিছু? হ্যাঁ, বীরেশ্বর বাবুর ছেলের বিয়ের সময় এ কাণ্ড। বিয়ের সময়? সে সময় তো আমরাও ছিলাম। আমরা যেদিন চলে এলাম ঠিক তার আগের দিন। কি সাংঘাতিক! মানে বৌভাতের পরের দিনের ধরো।
তখনও তো আত্মীয় কুটুম্বে বাড়ি একেবারে গিস করছিল ওদের। ঘর বারান্দা ছাদ কিছুই বাকি ছিল না। মাছ পাতুরির মতো যেখানে সেখানে বিছানা পেতে পেতে যে যেমন শুয়ে থাকার থেকেছে। তারপর কিন্তু ও নিজের ঘরই শুতো। নিজের ঘরে মানে ভাড়ার ঘরে। ঘরটা নির্জন, একেবারে এক কোণে। একটু থামলেন হিরণময়ী। কত রাত পর্যন্ত তো ওই ঘরে আনাগোনা চলেছে নানা কাজে। সারাদিন সারা রাত অবিশ্রান্ত খেটে খেটে সেদিন ওর শরীর অত্যন্ত খারাপ হয়েছিল। ঘরটা একটু নীরব হতেই ও গিয়ে শুয়ে পড়ে। অসহ্য মাথার যন্ত্রণায় ছটফট করছিল। কে ওর পিসি না খুঁড়ি ঘুমের ওষুধ দিয়েছিল একটা, সেটা খেয়ে ঘুমিয়ে পড়ে। দরজাটা আর বন্ধ করেনি। তারপর হঠাৎ চমকে জেগে গিয়ে অনুভব করলো একজন। বলতে বলতে মুখ নিচু করলেন হিরণময়ী। স্কাউন্ড্রেল! রাগে উত্তেজনায় প্রায় চিৎকার করে উঠলেন ডাক্তার ব্যানার্জি। বোকা মেয়ে, ধরতে পারল না ওর টুটি চেপে। অসহ্য ক্রোধে তিনি আত্মহারা হয়ে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে হাতের মুঠি পাকালেন। ঘরময় জোরে জোরে হাঁটতে হাঁটতে বিড়বিড় করলেন আপন মনে। হিরণময়ী তেমনি বসে রইলেন স্থির হয়ে খাটের বাজুতে হেলান দিয়ে। স্ত্রীর মুখের কাছে এসে ডাক্তার থামলেন। তবে যে তুমি বলেছিলে ওর অপরাধ? তাই তো মানে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এমন ঘটনা যখন ঘটতেই পারলো তখন তো সাজা ভোগ করতেই হবে। বলতে পারলে তুমি এই কথা? এত নিষ্ঠুর তুমি? উপায় কি? সেটা আমি দেখব। ও কোথায়? নিজের ঘরে বসে কাঁদছে। কাঁদছে কেন? কাঁদবে না তো কি করবে? ও তো কাঁদবার জন্যেই এসেছে সংসারে। আমিও বলেছি এই দায়িত্ব আমি নিতে পারি না। ছি! তাছাড়া কথাটা কি তুমি বিশ্বাসযোগ্য বলে মনে করো? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়। ডাক্তারের গলায় স্ত্রীর প্রতি ভৎসনা ফুটে উঠল। যদি এমনও হয় যে কোনো অসতর্ক মুহূর্তে ও কোনো অন্যায় করে ফেলেছে, তাহলেও কি ওকে রক্ষা করা তোমার কর্তব্য নয়? আমার কর্তব্য হবে কেন? ওই বিপদের দিনে তোমার কথাই ভেবেছে, তোমার কাছে আশ্রয় প্রার্থী হয়ে এসেছে। অন্যায় প্রায়শ্চিত করতেই হবে। বিধাতার যা ইচ্ছে তা মানুষে কেমন করে লঙ্ঘন করবে? যদি ততটাই বোঝো তাহলে এতটুকু বোঝো না কেন যে মানুষ প্রকৃতিরই দাস। সভ্যতার মোড়কে তাকে যতই পাকাও, ভেতরটা যে আদিম ইচ্ছে দিয়ে আবদ্ধ। স্ত্রী পুরুষের সত্য সম্বন্ধটা তো আসলে ঈশ্বরের সৃষ্টির উদ্দেশ্যে রচনা। সেসব শুনে আমার লাভ নেই। নিশ্চয়ই আছে, এটা তোমাকে মানতেই হবে। চুরি জোচ্চুরি মিথ্যার চাইতে এই ক্ষণিক মোহ মানুষের অনেক স্বাভাবিক, অনেক কম অহিতকর। হিরণময় চুপ করে রইলেন। ডাক্তার বললেন, নিজের মেয়ে হলে তুমি কি করতে? ভাসিয়ে দিতে? মেরে ফেলতে? নিজের মেয়ের সঙ্গে ওর কি? কি নয় যেটা একান্তই পুরুষের অমিতাচার আর মেয়ে হয়ে জন্মাবার দুর্বলতা? কিসের? না শরীরের? শারীরিক দুর্বলতার জন্য তো ভগবান দায়ী। ও যে বলিষ্ঠ পুরুষের প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারেনি, সে তো শুধু ওর শরীরের শক্তির অভাবে। আর সেই জন্য একটা নিষ্পাপ নিরপরাধ মেয়েকে ফেলে দেবার কথা তুমি ভাবতে পারলে? আমি কিছুই ভাবতে পারছি না, আমি বুঝতেও পারছি না। ব্যাকুল হয়ে বললেন হিরণময়ী। আমি শুধু ভাবছি এই অবিবাহিত মেয়ের সন্তান সম্ভাবনা আমি কি কৈফিয়ত দেব সকলের কাছে। ও বলে যে আমাকে বিধবা মেয়ে বলে মনে করুন, তাই বলুন সকলকে। কিন্তু ডাক্তার বললেন, অমু থাকলে আমি বিয়ে দিতুম, বিয়ে দিয়ে সকল পুরুষের হয়ে ক্ষমা পেতুম ওর কাছে। এবার হিরণময়ী বললেন, ছি!
কেন? তর্ক করব না আমি তোমার সঙ্গে, কিন্তু যদি রাখতেই হয় তাহলে যাতে সন্তান না জন্মায় তার ব্যবস্থা করতে হবে তোমাকে। তারপর একটা বিয়ে দিয়ে। স্ত্রীর কথায় তাজ্জব হলেন ডাক্তার। এসব তুমি কি বলছো? একটা ভবিষ্যৎ মানুষকে বিনষ্ট করব আমি? আমি মানুষের প্রাণ বাঁচাবার বিদ্যায় আয়ত্ত করার চেষ্টা করছি সারা জীবন। হিরণময় অবুঝের মতো বললেন, তা এখন কি হবে? কত বিবাহিত মেয়েও তো আজকাল ওরকম নষ্ট করে দেয়, তাতে তাদের আত্মীয় স্বজন স্বামী কারোরই অমত থাকে না। সে কথা আলাদা। মার হয়তো অত্যন্ত স্বাস্থ্য খারাপ, হয়তো সন্তানের জন্ম দিতে অক্ষম। তা হতে বাধা কি? ধরে নাও ও শরীর খারাপ, ও ও মা হবার যোগ্য নয়। এত বড় দুঃসহ মিথ্যার মধ্যে আমি কোনো যুক্তি দাঁড়া করতে পারবো না। বীরুর ছেলের বিয়ে হয়েছে আজ প্রায় 5 মাস হতে চলল, এখন তো সে কথাই ওঠে না। তবে প্রায় কাঁদো কাঁদো হলেন হিরণময়ী। ওকে যত্ন করো, ভালো করে বাঁচতে দাও, ও সমস্ত লজ্জা তুমি ভুলিয়ে দাও। আমার কেমন যেন লাগছে, আমার ভয় হচ্ছে, তুমি বুঝতে পারছো না। ধীর পায়ে সুজাতা দরজার কাছে এসে দাঁড়ালো, নম্র বিষণ্ণ মুখশ্রীতে প্রার্থনা মাখা। ডাক্তার কথা বলতে বলতে থেমে গিয়ে ফিরে তাকালেন। আজ নতুন দৃষ্টিতে দেখলেন ভালো করে। সহসা সমস্ত হৃদয় যেন ভেসে গেল মমতায়। কি সুন্দর মুখখানা, মাতৃত্বের আভাসে কি মধুর। অবিবাহিত বলে কি ওর মা হওয়া বারণ? 4-5 মাস ধরে যে ছোট্ট প্রাণটিকে ও লালন করছে আপন দেহের অভ্যন্তরে, তার দাম কি কিছুই নেই? নিতান্ত অভিভূত বোধ করলেন। হিরণময়ী নিমিষে মুখ ঘুরিয়ে নিলেন সেদিক থেকে। কাকাবাবু, মৃদু অথচ মসৃণ গলার ডাকটা উচ্চারণ করল সুজাতা। মা? ডাক্তার চকিত হয়ে জবাব দিলেন, আপনি এখনো হাত মুখ ধুলেন না যে? চা খেলেন না? সুজাতার মুখে কথা আশা করেনি স্বামী স্ত্রী। ঘরের দম বন্ধ করা হাওয়াটা যেন একটু করে দোল খেল। কোথায় যে তার ঠাস করে খুলে গেল একটা জানালা। আমি চার খাবার নিয়ে কতক্ষণ বসে আছি। আসন্ন নাটকের ওপর জবনিকা পাত হলো। ব্যস্ত সমস্ত হয়ে ডাক্তার বললেন, এই যে মা যাচ্ছি। তাড়াতাড়ি অসমাপ্ত জামা কাপড় ছড়াটা তিনি সমাপ্ত করতে মন দিলেন। হিরণময়ীর মনে সুজাতার এই সহজ ভঙ্গি বিস্ময়ের সঙ্গে কেমন একটা করুণাও ঘনিয়ে আনলো। শেষ পর্যন্ত মেনে নিতেই হলো। ডাক্তার তার মতামতে লোহার মতো দৃঢ়। সংস্কারের অন্ধকার গহ্বর থেকে তিনি বহুকাল আগেই বেরিয়ে এসেছেন। অনেক কিছুই তিনি মানেন না, জানতে চান না, জানেন না। যা ভালো তার জন্য যেমন প্রাণপণে লড়াই করতে পারেন সব কিছুর বিরুদ্ধে, যা মন্দ তা বর্জন করতেও তার তিল মাত্র দ্বিধা হয় না। মন হিরণময়ীরও কম নির্মল নয়, কম কোমল নয়। স্বামীকে তিনি চিরদিন শক্তি জুগিয়ে সাহস জুগিয়ে এতখানি প্রসারিত হবার অবকাশ দিয়েছেন। তবু হাজার হোক, মেয়ের মন সমাজের শৃঙ্খল ভাঙতে ভয় পান বই কি। তার উপর মেয়েরা আছে না, তাদের শ্বশুরবাড়ির লোকেরা আছে না, ওমো বিলেতে। সব শুনে টুনে কে জানে সেই বা কি মনে করবে। ডাক্তার বলেন, এই জন্যে কেউ যদি আমার বাড়িতে জল গ্রহণ না করে তো না করলো, আমি একদিনও তা নিয়ে মাথা ঘামাবো না। বিনা অপরাধে বহু বহু বছর ধরে মেয়েদের ওপর সমাজ এই অত্যাচারী চালিয়ে এসেছে, আর তাতে ইন্ধন জুগিয়েছে মেয়েরাই সবচেয়ে বেশি। তুমি অন্তত তা থেকে একজন আলাদা মানুষ হও হিরণময়ী। একটা মানুষকে সত্যি মানুষ হিসেবেই দেখো, শুধু মেয়ে হিসেবে দেখো না। সব তো সত্যি কথা, হিরণময়ও জানেন বই কি, ভাবেন বই কি। তবু জানি কোথায় একটা কত শতাব্দীর কিন্তু থেকে যায়। মেনে নিয়েও একটা অসহ্য চাপা গুমোটে হাঁসফাঁস করেন তিনি।
মনকে বলেন, সত্যি তো, ওর তো কোনো অপরাধ নেই। বসন্ত হয়ে একটা মানুষ কুৎসিত হয়ে যায়, বাত ব্যাধি হয়ে যদি একটা মানুষ অসাড় হয়ে বেঁচে থাকে, এ তো তারই মতো একটা দুর্ভাগ্য। ভাবতে ভাবতে মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসে। আগের মতো সহজ হতে না পারলেও তেমন কঠিন হয়েও থাকতে পারেন না। শেষে কখন জানি ভুলে যান সব কিছু। সর্বান্তকরণে বুকে টেনে নেন মায়ের মমতায়। নিজের মেয়েরা সন্তানবতী হয়ে এলে যা যা করেছেন, যেমন যেমন ভেবেছেন, ঠিক তেমনটি করে সারা দিন যত্ন করেন সুজাতাকে। ভালো মন্দ খেতে দেন, চুল বেঁধে দেন, হাঁটতে নিয়ে বেরোন সন্ধ্যা নামলে। এতদিনের ক্লান্তি কাতর দীর্ঘ সময়গুলো হঠাৎ যেন ঝিমুনি ছেড়ে দৌড়তে শুরু করলো। শীতের পত্রহীন শাখায় ফাল্গুনের প্রাণের পরশ। সুজাতাও ভরে উঠতে লাগলো আস্তে আস্তে। সারা দেহে মাতৃত্বের আভাস ফুটে উঠতে লাগলো স্পষ্ট হয়ে। তার ভয়চকিত চোখে দৃষ্টিতে একটু যেন আশ্বাসের প্রলেপ লাগলো। কতকাল পরে এক ফোঁটা শান্তি, একটুখানি নিজের বাড়ির আরাম। এর মধ্যেই হিরণময়ীর বড় মেয়ে হঠাৎ চিঠি লিখল সে আসছে। ছেলেটা জ্বর হয়ে সপ্তাহখানিক ভুগে ভারী দুর্বল হয়ে পড়েছে। নিজে নানা ঝঞ্ঝাটে তেমন যত্ন নিতে পারে না, তাই মার কাছে এনে ফেলে দিলে সে বাঁচবে। চিঠিটা পেয়ে হিরণময়ী চুপচাপ বসে রইলেন অনেকক্ষণ। বুকের মধ্যে দপদপ করে উঠতে লাগলো তার। পরের মেয়েকে ঘরে রেখে নিজের মেয়ের আগমন বার্তায় খুশি হয়ে উঠতে না পারার জন্য বেদনা বোধ করলেন অন্তরে। কিন্তু সত্যি চিঠিটা পেয়ে বুলবুল আসবে ভেবে মনটা অশান্তিতে আর অস্বস্তিতে ভরে উঠল। কি আর, মধ্যে তো মাত্র 2-3 মাস। একেবারে হয়ে টয়ে এলে অন্য কোনো একটা ব্যবস্থা করে ওকে কোথাও পাঠাবার পরে এলেই তো হিরণময়ীর আর কোনো ভাবনা থাকতো না। এই মেয়েকে ভয় পান তিনি। ছেলেবেলা থেকে ওর রাগ বেশি। এ বিষয়ে ওর ছোট পিসির মতো। বড় হয়েছে, 3 ছেলের মা হয়েছে, সংসারে গিন্নি হয়েছে। কে জানে শুতুকে দেখে ওর কি মনে হবে, কি বলবে। হিরণময়ীর বিষণ্ণ গম্ভীর মুখের দিকে তাকিয়ে খেতে বসে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল সুজাতা, আপনার কি শরীর খারাপ হয়েছে কাকিমা? না, সংক্ষেপে জবাব দিলেন হিরণময়ী। একটু পরে সুজাতা আরো কুণ্ঠিত গলায় আবার জিজ্ঞাসা করল, তবে? হিরণময়ী চোখ তুললেন। কি তবে? আপনি খাচ্ছেন না যে? খিদে নেই। এরপরে চুপ করে রইল সুজাতা। সে জানে, সে দেখেছে, সকালবেলা একটা চিঠি পাবার পর থেকে কাকিমার এই ভাবান্তর। খেয়ে উঠে নিজের ঘরে বসে মনে মনে ভাবতে চেষ্টা করল, কার চিঠি আর কী বা লেখা আছে সে চিঠিতে? কাকার চিঠি না তো, বিলেতের চিঠি নয় তো? উনি ভালো আছেন তো, নাকি তার নিজের বিষয় কিছু? তবে কি? কিন্তু সমস্যার সমাধান বিকেলবেলা হলো। চুল বেঁধে দিতে দিতে হিরণময়ী বললেন, আমার বড় মেয়ে আসছে 2-1 দিনের মধ্যে। বুকটা কেঁপে উঠল সুজাতার। লজ্জায় দুঃখে সর্বদাই গুটি আছে সে শামুকের মতো। কেউ এলে কোথায় কোনো এক কোনায় লুকিয়ে গিয়ে নিজেকে গোপন করবে, তা কিভাবে সে উপায় সে ভেবে পায় না। এর মধ্যে এ বাড়িতেই জাজল্যমান আরেকজন মানুষের সর্বদা উপস্থিতি, সে তো এক ভয়ানক ব্যাপার। আসতে বলল। ও, একটু থেমে থেকে হিরণময় বললেন, এমনিতে সে খুব ভালো মেয়ে, কেবল রাগ একটু বেশি। রাগ ঠিক নয়। তখনই সংশোধন করলেন নিজেকে, মানে ওর যা মনে হয় তখনই বলে ফেলে, মুখ আলগা আর কি। ও, তুমি বরং কয়েকটা দিন ওমর ঘরটা ছেড়ে নিচের বড় ঘরটায় আসতে পারো, নিরিবিলি আছে।
ইঙ্গিতটা বুঝল সুজাতা। গলা থেকে বুক পর্যন্ত একটা ভারী পাথর যেন চেপে রইল। ঘাড় নেড়ে বলল, আচ্ছা। রাত্রিরে আয়াটাকে শুইয়ে রেখো দরজার ধারে, ভয়টা করলে আমাকে ডেকো। ভয় কি? একেবারে একা তো। ও ঘরটা খুব সুন্দর। সুজাতা হাসল। ওই সুন্দর ব্যবস্থা হয়েছে। আমি নিচের ঘরে চলে যাব, উনি যে কদিন আছেন। আচ্ছা, সে দেখা যাবে। সুজাতার মস্ত মোটা বেনি হাতে জড়িয়ে খোপা শেষ করলেন হিরণময়ী। রাত্রিবেলা সব শুনে ডাক্তার বললেন, না না, নিজের মেয়ে আসছে বলে সুজাতাকে ঘর ছাড়া করবে কেন? ছি, বরং নিজের মেয়েকেই বলা যায়, সব কিছু করাও যায়। ওর দুঃখ হবে না। হিরণময়ী গালে হাত রেখে নিষ্প্রিয় ভঙ্গিতে বললেন, তাহলে তুমি কি ব্যবস্থা করতে বলো? কি আবার? তুমি 2 মেয়ে নিয়ে উপরে থাকো, আমি নিচে যাই। হিরণময়ী উজ্জ্বল হলেন। ঠিক, সেটাই ভালো হবে। বুলবুল আর আমি এ ঘরে থাকবো। শুধু যেমন আছে উমুর ঘরে তেমনই থাকবে। সত্যি, এ কথা তো আমার মনে হয়নি। এরপরে এ কথা ও কথা বলতে বলতে নিশ্চিন্তে ঘুমালেন তিনি। কিন্তু পরের দিন সকালে উঠে আবিষ্কার করলেন সুজাতা এর মধ্যে তার ছোট্ট পুটুলিটি নিয়ে চলে গেছে নিচে। বড় ঘরটাতে না, একেবারে কোণের ছোট্ট ঘরটাতে। তখনই তিনি রাগ করলেন। ওকে, তুমি কেন এই ঘরটাতে এসেছ? কেউ কোনোদিন থাকেনি। সকালবেলা রোদের মতো নরম করে হাসল সুজাতা। এ বাড়িতে থাকবার লোক কই কাকিমা? না না, আমি ঠিক করেছি তুমি উপরেই থাকবে। আমার খুব ভালো লাগবে এখানে, আমি গুছিয়ে নিয়েছি। তা ঠিক। হিরণময়ী চারদিকে তাকিয়ে খুশি হয়ে উঠলেন। ঘরখানা ঝকঝকে করেছে সুজাতা। টিপয়ে ফুল সাজিয়ে, লোহার ছোট খাট রঙিন বেড কভারে ঢেকে, মেঝেতে খাটের কাছে ডোরা কাটা শতরঞ্চি পেতে চমৎকার সাজিয়ে নিয়েছে। বিছানার ওপর বসলেন তিনি। জানালায় মস্ত কৃষ্ণচূড়ার ছায়া। ঝিরঝির করছে বাতাসে। রোদের তাপ কম, ভালো লাগলো তার। অনেক পর বললেন, সুন্দরই তো ঘরটা। এদিকটা কি সুন্দর বাগানের বারান্দা। বাইরে দরজাটা খুলে দিল সে। এক মুঠো রোদ এসে লুটিয়ে পড়ল তকতকে মেঝের ওপর। হাসি মুখে সুজাতা হিরণময়ীর দিকে তাকালো। হিরণময়ী তাকালেন বারান্দার দিকে। উঠে এলেন তাড়াতাড়ি। বাহ, চমৎকার তো। আমি তো এই দরজাটা খুলিনি কোনো দিন। এই ঘরটায় বুঝি ঢুকিও নি কখনো। ছোট চৌকো রেলিং ঘেরা বারান্দাটুকুতে দাঁড়িয়ে পশ্চিমের দিকটা এতদিনে তার নজরে পড়ল। আম কাঁঠালের নিবিড় শীতলতা, ফাঁকে ফাঁকে নাম না জানা ফুল গাছ, লতাপাতার ভিড়। এরপরে আর আপত্তি করলেন না হিরণময়ী। থাক, এক কোণে নিরিবিলিতে স্বাধীনভাবে থাক। ঘেঁষাঘেঁষির চাইতে এই ভালো। মনে হচ্ছে নিজে এসেই এই একক ছোট্ট ঘরটিতে কায়েমি হয়ে বসেন। বুলবুল একাই এলো। এর আগে প্রত্যেকবারই রমেন এসেছে সঙ্গে। একদিন থেকে চলে গেছে স্ত্রীকে রেখে, কিংবা ছুটি নিয়ে 2-4 বার নিজেও এসে থেকে গেছে কিছুদিন। বোধহয় এবারকার আশাটা খুব ঘন ঘন হলো বলে ছুটি পায়নি। বুলবুল বলল, উনি এসে তুলে দিয়ে যাচ্ছেন। খড়গ বাহাদুরটা সঙ্গে আছে। তবু একা আসতে ভালো লাগছিল না। হিরণময় একগাল হেসে মেয়েকে বুকে জড়িয়ে আদর করলেন। ছোট নাতিকে কোলে নিয়ে চুমু খেলেন। বড় দুটির গাল টিপে দিলেন। যা ঝঞ্ঝাট বাচ্চা কাছে নিয়ে, বাবা, সারাদিনে যেন আর ছুটি মেলে না। সে তো ঠিক কথাই। ডাক্তার ব্যানার্জি চটি পায়ে ড্রেসিং গাউন গায়ে দিয়ে বেরিয়ে এলেন ঘর থেকে। এইমাত্র হাসপাতাল থেকে ফিরে কাপড় চোপড় ছাড়লেন তিনি। মেয়ের মাথা হাত বুলিয়ে হাসলেন। কি রে, আবার পালিয়েছিস শ্বশুর বাড়ি থেকে? না, পালাবো না।
আহ্লাদের ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের খেলা দেখালো। বলল, এদের নিয়ে মানুষে পারে, এবার বড়টাকে রেখে যাব তোমাদের কাছে। এই বড় নাতনিটি হিরণময়ীর নাতি নাতনিগুলো সবচেয়ে প্রিয়। এটি তো প্রথম। এই প্রস্তাবে স্বামী স্ত্রী দুজনেই খুশি। খুব ভালো কথা। ডাক্তার নাতনিটিকে কাছে টানলেন আর হাসলেন। যা, এবার হাত মুখ ধুয়ে খেতে এনে। কখন বসেছিস ট্রেনে? ট্রেনও বটে একখানা। বুলবুল আবার অভিযোগে ফেটে পড়ল। পায়ে যেন গোদ হয়েছে। টিকির 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 টিকির। মেয়ের বলবার নমুনা হিরণময়ী হেসে ফেললেন। হঠাৎ চারপাশে তাকালেন ডাক্তার ব্যানার্জি। আরে, শুধু মাকে দেখছি না যে, সে আবার কোথায় লুকালো? হিরণময়ীর চোখে ভয়ের চকিত ছায়া খেলা করল। অন্যদিকে তাকিয়ে রইলেন। অবাক হয়ে বুলবুল বলল, শুধুকে? তোদের আরেকটি বোন। ডাক্তার ব্যানার্জি সরল গলায় হাসলেন। বাবার স্বভাব জানা আছে বুলবুলের। ভুরু কুচকাল। কে গো মা? ঢোক গিলে হিরণময় বললেন, ওই ওই একটা মেয়ে, তোর বীরু কাকুর ভাইঝি। বীরু কাকা? বীরেশ্বর বাবুর কথা বলছি। ও, বীরেশ্বর কন্ট্রাক্টর। বুলবুলের কথার ধরন এরকম। হিরণময়ের ভালো লাগে না। মাননীয়দের মান্য করা ওর ধাত নয়। বিনয় নেই মোটে। ছেলেবেলায় এ নিয়ে কম শাসন করেননি। ফল হয়নি কিছু। না কুঁচু করে আছে সারাক্ষণ, যেন কিছুই ভালো না, কেউ ভালো না। যত রাজ্যের শিক্ষা সংস্কৃতির অধিকারী একমাত্র ওরা। এসব কারণে শাসন করা বিষয়ে ডাক্তার ব্যানার্জি মনোযোগী নন। বীরেশ্বরকে বীরু কাকা না বলে বীরেশ্বর কন্ট্রাক্টর বললে কি অপরাধ হয় তা তিনি বুঝতে পারেননি। হিরণময়ীরা রাগারাগি করলে সঙ্গে সঙ্গে একটু মন জুগিয়ে উঠে গেছেন সেখান থেকে। ছেলেমেয়েরা তর্ক করছে মার সঙ্গে। কেন, কাকা বলাটার মধ্যে কি আছে? কি আবার আছে? বিরক্ত হয়েছেন হিরণময়ী। আছে নম্রতা, ভদ্রতা। আহা, কাকা মামা ডাকলে কেবল নম্র ভদ্র হওয়া যায় না? যাকে চিনি না তাকেও তো ডাকতে ফাকতে পারবো না আমরা। নাই বা ডাকলে, তাই বলে ওরকম করে উচ্চারণ করো কেন? কিরকম করে? তা তোমরা বোঝো না? না, সব ভাই বোন একজোট হয়েছে তখন মার বিরুদ্ধে। সবাইকে অত সমীহ করে কথা বলার শিক্ষা বিষয়ে সকলেই বিরোধী। ওসব তাদের ন্যাকামি মনে হয়। এরপর আর হিরণময়ী কি বলবেন? চুপ করে গেছেন। বুলবুল ঘরে ঢুকে বলল, তা বীরেশ্বর বাবুর ভাইঝি এখানে কেন? বেড়াতে এসেছেন ওরা? ওরা নন, ওই এসেছে। মেয়েটি ভারী ভালো। ও, বীরেশ্বর বাবুর ছেলের বিয়েতে গিয়ে প্রথমে মেয়েটিকে দেখি। মেয়ের দিকে তাকালেন হিরণময়ী। মনে নেই? তোদের তো বলেছিলাম মেয়েটির কথা। সুজাতা নাম। ও, চোখ বড় বড় করল বুলবুল। ওমর জন্য সে মন মতো মেয়েটি? কই কই, ডাকো দেখি। ঈষৎ আরক্ত মুখে হিরণময়ী চোখ নিচু করে বললেন, অস্থির কি, এসেছিস যখন দেখবি। গোপাল বেয়ারা চা আর ট্রে ভর্তি করে খাবার নিয়ে এলো। হাসি মুখে সম্ভাষণ করলো মনিব কন্যাকে। ভালো আছেন দিদিমণি? এই তো, তুমি কেমন আছো? মার কাছে যতদিন ততদিন আর কষ্ট কি। জামাইবাবু এলো না? বুলবুল হাসলো। জামাইবাবু কি তোমার দিদির মতো বেকার মানুষ গো? খুট করে এলেই হলো। এই আলাপে সুজাতার প্রসঙ্গে ছেদ পড়ল তখনকার মতো। হিরণময়ী বেঁচে গেলেন। এতদিন ভাবেননি, কিন্তু আজ অন্তরের দিকে তাকিয়ে বুঝলেন এই 2-3 মাসে মেয়েটিকে তিনি এত বড় কলঙ্ক সত্ত্বেও ভালো না বেশে পারেননি। আজও লজ্জা তার নিজের লজ্জার মতোই। কি বলে যে তাকে বুলবুলের কাছে বার করবেন, এই অবস্থার কি কৈফিয়ত দিবেন ভেবে অস্থির লাগলো। যদি এমন হতো যে দেখি কিছুই বোঝা যায় না,
তা হলো নিষ্কৃতি ছিল। কিন্তু সুজাতার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে এখন তার মাতৃত্বের ছাপ সুস্পষ্ট। লুকাবার উপায় কই? কিন্তু বুলবুল সারাদিন ট্রেনের ধকলে ক্লান্ত ছিল, অন্তত সে রাতটুকু নিরাপদে কাটল। হিরণময়ী তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন মেয়ে আর নাতি নাতনিদের নিয়ে। কাল বৃষ্টি হয়ে গেছে, গাছপালা সবুজ, বাতাস ঠান্ডা। মস্ত কম্পাউন্ডের এবড়ো থেবড়ো জমিতে মাঝে মাঝে জল জমে পুকুর হয়েছে ছোটোখাটো, লালচে লালচে গেরুয়া জল। সুজাতা ভোর 4টার দিকে উঠে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বসে রইল পশ্চিমে বারান্দাটুকুতে। বুকের ভেতরটা যেন পাখির মতো কাঁপছে কেবল। লজ্জায় দুঃখে ক্ষোভে মৃত্যুকে ছাড়া আর কিছুই মনে করতে পারছে না। কাকিমা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মেরে বলেছিল, মর মর। কাকা দাঁতে দাঁত নিষ্পেষণ করে বলেছিলেন, মর, তুই মর। ভাই বোনেরা সবাই বলেছিল, মর তুই। তবু মরতে পারেনি সুজাতা। কেমন করে মরতে হবে তা ভেবে পায়নি সে। ফাঁসি দেবে, ফাঁসি দিতে জানে না সে। বিষ খাবে, বিষ তাকে কে এনে দেবে? কেবল সন্ধ্যার অন্ধকারে আস্তে আস্তে যখন বেরিয়ে এসেছিল, জনাকীর্ণ আলোকিত বড় রাস্তায় পা দিয়ে মনে হয়েছিল মৃত্যু তো মানুষের করতল গত। এই মৃত্যুর জন্য আবার এত ভাবনা, তার জন্য আবার এত উপায় খোঁজা। এত বড় শহরে এত বড় রাস্তা তো শুধু মৃত্যুর জন্য ভাত পেতে অপেক্ষা করছে। বাস, ট্রাম, রিক্সা, মোটর, হরেক রকম যানবাহনের অবিরত গতি থেকে নিজেকে অতি সন্তর্পণে বাঁচাতে বাঁচাতে এই কথা ভেবেছিল সে। কিন্তু মরতে পারেনি। প্রাণের মমত্ব বড় ভীষণ। সেই দুর্লঙ্ঘ আকর্ষণ সে ত্যাগ করতে পারেনি। বাসে উঠে সব ভুলে আঁচলে খুঁট থেকে পয়সা খুলে হাওড়া স্টেশনে যাবার টিকিট কেটেছিল। স্টেশনে এসে একে ওকে জিজ্ঞাসা করে খুঁজে নিয়েছিল ট্রেন। যোগেন্দার দেওয়া অবশিষ্ট 10 টাকার নোটটি কাজে লাগিয়ে সে যেন ভারী নিশ্চিন্ত বোধ করছিল 3rd ক্লাসের মহিলা কামরায় শক্ত বেঞ্চিটিতে বসে। কেন সে এখানে এলো? কিসের দাবিতে? সে কি তখন জানতো এরা এভাবে গ্রহণ করবেন তাকে? এই মমতায় ঘিরে দেবেন চারদিক, সব লজ্জা সব দুঃখ ঢেকে দেবেন এমন করে? তবু এখানে এলো সে। এখানে ছাড়া আর কোথায় যাবে? হয় মৃত্যু, নয় এরা। আর মৃত্যুকে যখন নিতেই পারল না, তখন এই তো একমাত্র আশ্রয়। কিন্তু হে ঈশ্বর, হে ভগবান, যদি এতই করলে তবে এটুকু দয়াই বা করলে না কেন? কেন এই মেয়েটিকে এখন নিয়ে এলে বাড়িতে? কটা মাস আর? মাত্র 2-1 মাসের মধ্যেই এদিক ওদিক হলেই তো। তখন ইনিই তো আসতে পারতেন। তখন তো সুজাতা সব কিছু দায় থেকে মুক্তি পেয়ে লুকিয়ে যেতে পারত যেদিকে 2 চোখ যায়। এখন সুজাতা পারে না, কিচ্ছু পারে না। এখন যে অন্যের প্রাণও বহন করছে আপনার মধ্যে, তাকে সে মারবে কেমন করে? সেই প্রাণ কণিকাটিকে তো বাঁচাতেই হবে তার। যেভাবে আসুক, এসেছে তো। অপরাধ যদি কারো থাকে সে দেখবেন ভগবান, কিন্তু ওর তো কোনো অপরাধ নেই। ও আসুক, ও দেখুক এই পৃথিবীকে, এই আলোয় ভরা জগৎ সংসারকে, দেখুক এই বাড়ি, এই ঘর, এই সব মানুষের হৃদয় মন। আর যদি কোনোদিন সে মানুষটিকে দেখতে পায় তবে যেন জিজ্ঞাসা করে যেন, শুধু। দরজার বাড়ি হিরণময়ের গলা পেয়ে চকিত হয়ে সুজাতা পেছন ফিরে তাকালো। সহস্র চিন্তার সূত্র এক নিমিষে ছিঁড়ে গেল খণ্ড খণ্ড হয়ে। তাড়াতাড়ি উঠে কাছে এসে মাথা নিচু করে দাঁড়ালো। চা খাবে না? কত বেলা হয়ে গেল। আমি ভাবছিলাম ঘুমোচ্ছ নাকি এখনো। আস্তে তার পিঠে হাত রাখলেন হিরণময়ী। 2 চোখ ভরা জল নিয়ে হিরণময়ী মুখের দিকে শিশু দৃষ্টিতে তাকালো সুজাতা। হিরণময়ী চোখে চোখ রাখলেন। তারপর দুজনে অপলক। দুজনে পাঠ করলেন দুজনের মনের কথা। দুপুরে খাওয়া দাওয়ার পরে নিভৃত হতে বুলবুল ভুরু কুচকল।
এসব কি মা? নাতনিকে পিঠ চাপড় মেরে ঘুম পাড়াতে পাড়াতে চোখ নিচু করে হিরণময় বললেন, কি তুমি বুঝতে পারছো না? কি বুঝতে পারবো? যেন তলিয়ে যেতে যেতে জবাব দিলেন হিরণময়ী। অবিবাহিত মেয়ে, অথচ বলতে আরক্ত হলো বুলবুল। হিরণময় চুপ করে রইলেন। ব্যাপারটা কি? হিরণময় তবুও চুপ। বলো না, কি হয়েছে মেয়েটার? কোনো অসুখ বিসুখ নিশ্চয় না? না, অসুখ আর কি। তবে বুঝতেই তো পারছিস। মার সহজ ভঙ্গিতে তাজ্জব হলো বুলবুল। চোখ কপালে তুলে বলল, বুঝতে পারছি মানে? বুঝলেই হলো? এর কোনো কৈফিয়ত নেই? কৈফিয়ত আর কি? মেয়েটা বড় অসহায়। অসহায়? ঘেন্নায় ধিক্কারে বুলবুল ফেটে গেল। অসহায় বলেই বুঝি একটু সহায় খুঁজতে গিয়েছিল? এসব কি বলছিস? কেন কেন বলবো না? এটা ভদ্রলোকের বাড়ি না যে সে এসে ঠাঁই নিলে হলো? ব্যথিত গলায় হিরণময় বললেন, ভদ্রলোকের বাড়ি বলেই তো ভদ্রলোকের মেয়েকে রক্ষা করার একটা দায়িত্ব আছে। কেন? ওদের দরজা তো বাজার ভর্তি খোলা। মেয়ের দিকে এতক্ষণে তাকালেন হিরণময়ী, তারপর বললেন, ছি 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 করো না মা, ছি তোমাদের। বুলবুল উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালো। এসব জঘন্য ব্যাপার জানলে আমি আসতাম না। তুই অনর্থক রাগ করছিস বুলু। সবটা শুনতে পারলে বুঝবি ওর কোনো দোষ নেই। সেসবের আগে থেকেই সাজিয়ে বানিয়ে লোকের কাছে বলে মা। তোমার এত বয়স হলো আর সেটুকু বুঝলে না? এতটুকু বয়সে তুই বা এত পাকা হয়ে উঠলি কেমন করে? মায়ের মনের বিরক্তিটুকু বুঝতে পারলো বুলবুল। একটু চুপ করে থেকে ভারী মুখে বলল, এটা কিছু কাছে পাকার কথা নয়। 3 ছেলের মা হয়েছি, হাফ উইট তো আর নই যে এতটুক বুঝবো না। মাই হয়েছি শুধু, মায়ের হৃদয়টা এখনো বুঝতে পারিসনি। তার জন্য বুদ্ধির চেয়ে বয়সের প্রয়োজন বেশি। তা তো ঠিকই, বয়স না হলে এমন ভীমরতি হবে কেন? দুঃখিত হিরণময় বললেন, এসব নিয়ে তর্ক করে লাভ নেই বুলু। আমি জানি ও নিরপরাধ। আর নিজে মেয়ে হয়ে তুই অন্য একজন মেয়ে মানুষের দুঃখ জানিস না কেন? তুমিও যেমন। বিদ্রুপের হাসিতে মুখের মাংসপেশি লীলায়িত হলো বুলবুলের। দেখো মা, যেসব মেয়েরা ওসব কীর্তিকাণ্ড করে তারা সর্বদাই নিজেকে নিরপরাধ বলে জাহির করে। ওরা যে কি সাংঘাতিক জীব! তবে কি তুই বলতে চাস ও আমাকে যা বলেছে সব বানিয়ে বলেছে? কি বলেছে তুমি জানো, আমি শুনতেও চাই না। তবে যদি বলে থাকে এই বিষয়ে ওর কোনো হাত ছিল না, তবে ও মিথ্যুক। হিরণময়ের মনটা কেমন করে উঠল। তিনি তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। তুমি এটুকু ভেবে দেখলে না? বুলবুল মার কোল ঘেঁষে বসল। এরকম একটা ঘটনাকে কখনো এক পক্ষের দোষে ঘটতে পারে? বোঝো না? হিরণময় চুপ। সহসা মনটা যেন ঘড়ির দোদুল্যমান পেন্ডুলামের মতো দুলে উঠল জোরে। একটা অবিবাহিত মেয়ে এ অবস্থা বাড়ির মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে। লোকে বা কি বলে? এসব কেলেঙ্কারি কেউ পোষে বাড়ির মধ্যে? হিরণময় চুপ। আমার শ্বশুরবাড়িতে তো এখন আমার মুখ দেখানোই ভার হবে। আর আমার শাশুড়িখানা যা একটা মানুষ! ভাগ্যিস তোমার জামাই আসেনি। তাই তো। এতক্ষণে ঠোঁট ফাঁক করে কথাটা উচ্চারণ করলেন হিরণময়ী। বুলবুল মার মুখের কাছে মুখ আনলো। তুমি কি চাও আমরা এই বাড়িতে আর না আসি? ষাট। তবে আমি কি করব বল? হিরণময়ী বেশ বিচলিত হয়েছেন বোঝা গেল। তোর বাবার তো কোনো কাণ্ডজ্ঞান নেই। বাবার কথা ছেড়ে দাও, উনি চিরকালই তো ওরকম। বললাম এইসব ঝামেলার দরকার কি? কথা শোনে নাকি? হিরণময় দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এও বলেছিলাম, এসে যখন পড়েছই তাড়াতে নাচাও, না হয় ওইসবগুলো নষ্ট ফষ্ট করে শুকিয়ে দাও।
ছি ছি, সমাজ বলে একটা ব্যাপার আছে তো। আমার হচ্ছে মরণ। মাথাটা হিরণময় অসহায়ের মতো খাটের বাজুতে এলিয়ে দিলেন। তা সে শুনল, মেয়েও রাজি না, তোর বাবাও রাজি না। আমি বলবো বাবাকে। না না, তাকে বলিস না, ভীষণ অশান্তি হবে একটা। অশান্তি আবার কি? আর অশান্তি যদি কিছু হয়ও, তবে তাও তার চেয়ে ভালো। আর পুরুষ মানুষের কথা আবার কথা নাকি? হিরণময়ী একটু অবাক হলেন। এই তো সেদিনের মেয়ে, এই তো সেদিন বুকের কাছে নিয়ে শুয়েছেন, সে আবার এত কথাও বলতে শিখেছে। সংসারে স্ত্রীলোকের একাধিপত্যের খবর জেনে ফেলেছে এরই মধ্যে। তার মুখেও একটা মৃদু হাসি রেখাপাত হলো। ঘুমন্ত নাতনিকে শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়তে পড়তে বললেন, নে এবার গড়িয়ে নে একটু। তাতে আপত্তি নেই বুলবুলের, কিন্তু শুয়ে পড়ো সে প্রসঙ্গেই আবার কথা তুলল সে। হিরণময় বাধা দিয়ে বললেন, ওসব এখন থাক, তোর কথা বল। রমেন কদিনের জন্য ট্যুরে গেল? এবার লম্বা মেয়াদ, তাই তো এসেছি। ওদিকে শাশুড়ি মুখ ভার। কেন রে, মুখ ভার কেন? তা হবে না, ছেলে গেল বলে বউকেও নিয়ে যেতে হবে নাকি? হিরণময় হাসলেন। তা তো ঠিকই, তুই কাছে না থাকলে কি আর ভালো লাগে? আর তোমার কাছে না এলে যে আমার ভালো লাগে না সেবেলা। মাকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরল সে। সন্ধ্যাবেলা ডাক্তার ব্যানার্জি হাসপাতাল থেকে ফিরে চা খেয়ে নিরিবিলে বসতে বুলবুল কাছে এসে দাঁড়ালো। খুশি হলেন ডাক্তার, হাত বাড়িয়ে বললেন, আয়। বুলবুল সোজা বাবার মুখের দিকে তাকিয়ে বলল, এ তুমি কি করছো বাবা? বুলবুল গম্ভীর, ভূমিকা করল না সে। কি রে? ডাক্তার ব্যানার্জি সহাসে মেয়ের মুখের দিকে তাকালেন। এ দায়িত্ব সহজ নাকি? কিসের দায়িত্ব? এই যে মেয়েটাকে বাড়ি এনে রেখেছ। মেয়েটাকে? অবাক হলেন ডাক্তার। কোন মেয়েটা? একটা না চেনা না জানা। বলছিস কি তুই? কার কথা বলছিস? কার কথা আবার বলবো? এ বাড়িতে যে মেয়েটা আছে, আশ্রিতা, সে ছাড়া আর কি হতে পারে? গম্ভীর হলেন ডাক্তার। পাটা ঘন ঘন নাচল চটির ওপর। সামনে দৃষ্টি প্রসারিত করে বললেন, তুই হতে পারিস, টুনটুন হতে পারে, শুধু হতে পারে। এ বাড়ি তো একজন মেয়েই নেই, 3 জন মেয়ে। নিজেদের সঙ্গে সুজাতার নামটা যে বাবা ইচ্ছে করে উচ্চারণ করলেন সেটা বুঝতে পেরে জ্বলে উঠল বুলবুল। আমাদের সঙ্গে তুমি ওর নাম জড়িও না। কেন রে? মুখে হাসি ফুটিয়ে কথাটাকে যথাসম্ভব হালকা সুর দিয়ে ডাক্তার বললেন, ওর সঙ্গে তোর ভাব হয়নি বুঝি? চমৎকার মেয়ে, দেখেছিস কি সুন্দর মুখখানা। নিজের মেয়েকে তুমি এইসব অসৎ চরিত্রের নষ্ট মেয়েদের সঙ্গে এক জায়গায় বসাতে পারলে? তোমার কি একটু লজ্জা হলো না বাবা? প্রায় কান্না ফুটে উঠল বুলবুলের গলায়। বলে অনেকদিন আগে অন্যায় করে ডাক্তার ব্যানার্জি যে সুরে কন্যাদের ডেকে উঠতেন, ঠিক সেই গলায় বললেন। বলে অনেকদিন আগে অন্যায় করলে ডাক্তার ব্যানার্জি যে সুরে কন্যাদের ডেকে উঠতেন, ঠিক সেই গলায় বললেন। তুমি ভারী বাচাল হয়েছ। যদি এই সবে বলবে বলে এসে থাকো তাহলে যাও, আমার কাজ আছে। সত্যি তিনি তার কাজের টেবিলে এসে র্যাক স্টেশনারিতে হাত দিলেন। কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে বসে থেকে দুমদাম করে উঠে এলো বুলবুল। প্রায় আছাড় খেয়ে পড়ল হিরণময়ীর কাছে। মুখ লাল করে বলল, থাকতে আসিনি তোমার বাড়ি, চলে যাব, কিন্তু তাই বলে এভাবে অপমান করবে তোমরা? বুকের মধ্যে ছ্যাত করে উঠল হিরণময়ীর। তোমাদের বাড়ি বলতে শিখেছে এ মেয়ে? এই বাড়ি, এই ঘর কত কলরবে, কত দুষ্টুমিতে, কত অত্যাচার ভরে রেখেছে ওরা। ওদেরই বাড়ি, ওদেরই সব, ওদের মন মতো করে সাজানো গোছানো। এর মধ্যেই তোমাদের বাড়ি বলতে পারলো এ মেয়ে? তিনি তো এখনো সহ্য করে উঠতে পারেনি ওদের বিরহ। ওরা যে এ বাড়িতে নেই, এই কথাটাই তো সবসময় মনে থাকে না তার। ঢোক গেলে বললেন, কি হয়েছে?
তুমি বাবাকে ভালো করে বুঝিয়ে দিও, নিজের মেয়ে বলে তার মনে যদি আমাদের ওপর কোনো শ্রদ্ধা নাই থেকে থাকে, তাহলে শুধু একজন ভদ্রলোকের মেয়ে বা ভদ্রলোকের স্ত্রী হিসেবেই যেন যার তার সঙ্গে নাম না করেন। উনি কিছু বলেছেন তোকে? কি বলেননি? কি বাকি রেখেছেন? পরিষ্কার স্পষ্ট বলে দিলেই হয়, তোমাদের আর জায়গা হবে না এখানে। এসব তুই কি বলছিস বলু? কেন বলবো না, 100 বার বলবো। বাবা ভেবেছেন কি আমি কি আগের মতোই একটু খুকি আছি? মেয়ের উদ্ধত ক্রোধের কাছে তিনি চুপ হয়ে গেলেন। মনে মনে স্বামীর উপর রাগ না করে আর পারলেন না। মানুষটা যেন চিরকালই একই রকম রয়ে গেলেন, এক রোখা এক গুয়ে। ছেলেমেয়েরা যে মা বাপ হয়ে গেল তা যেন খেয়ালে নেই। বুলবুলের মায়ের পিঠে মুখ ঘষতে ঘষতে কাঁদতে লাগলো অঝরে। আমি কালই চলে যাব মা, আমি থাকবো না এখানে, তুমি তার ব্যবস্থা করে দাও। হিরণময়ী বুকের কাছে টেনে এনে শান্ত করলেন মেয়েকে। আস্তে আস্তে শুনলেন সব কথা। রাত্রিরে খাওয়া দাওয়ার পর শুতে এসে স্বামীর কাজের টেবিলের কাছে এসে দাঁড়ালেন। বুলিকে তুমি ওরকম বলেছ কেন? ডাক্তার ব্যানার্জি একবার স্ত্রীর দিকে তাকলেন শুধু। হিরণময়ী রাগ করে বললেন, 3 ছেলের মা, 26 বছর বয়স হয়েছে, স্বাধীন মতামত সে নিশ্চয়ই বলবে। এটা কি ওর পরের বাড়ি? ডাক্তার ব্যানার্জি পা নাচি চুপ। আর তাছাড়া এটা তো বলবারই বিষয়। আমাকে কাজ করতে দাও। কাজ কাজ আর কাজ। হিরণময়ী স্বামীর অবহেলার ভঙ্গিতে জ্বলে উঠলেন। শুধু কতগুলো মোটা মোটা ডাক্তারি বই পড়াই কাজ নয়, তাছাড়াও অন্য কাজ আছে সংসারে। ছেলে মেয়েদের তালে অনেক নেচেছ সারা জীবন। চেয়ার ঘুরিয়ে বসে চশমাটা খুলে হাতে নিলেন ডক্টর। এখন এই বয়সে অন্তত নিজের বুদ্ধিতে একটু চলো। তাই চলেছি, তোমাকে আর সে পরামর্শ দিতে হবে না। তুমিও সারা জীবন বকে ঝোঁকে ছেলে মেয়েদের অনেক জ্বালিয়েছ, এখন সেসব ছাড়ো। ডাক্তার হঠাৎ একটুখানি হাসলেন। তাই তো নিয়ম, পুরুষ জ্বালায়, মেয়েরা প্রলেপ দেয়। আগুন আর জল, জীবন আর মৃত্যু। জীবন হচ্ছে কর্ম আর মৃত্যু হচ্ছে বিশ্রাম। বেদ তো পড়নি, তাহলে দেখতে। বক্তৃতা শুনতে চাই না। মোট কথা, মেয়েদের তুমি এরপর থেকে সমীহ করে কথা বলবে। তাই বলবো, কিন্তু বুলিকে বলে দিও যেটা ওর বিষয় নয় তা নিয়ে যেন আর মাথা না ঘামায়। আবার টেবিলের দিকে ঘুরে বসে বইয়ে চোখ রাখলেন ডাক্তার ব্যানার্জি। আর এ কথাও জানিয়ে দিও, বুলবুল আর টুনটুনি এ বাড়ির একমাত্র অধিকারী নয়। এ মেয়েটিও তাদেরই মতো, তাদেরই সমান। আমার কাছে ওদের 3 জনেরই এক জায়গা। এরপরে হিরণময়ী ক্ষণকাল চুপ করে থেকে কি জানি ভেবে আর কোনো কথা না বলে ধীরে ধীরে নিজের বিছানায় এসে শুয়ে পড়লেন। সকাল থেকে মনটা যতখানি ভার হয়েছিল, সে ভার যেন হালকা হয়ে গেল। রাত্রে শান্ত মনে ঘুমোতে পারলেন তিনি। পরের দিন মেয়েকে বোঝালেন। কি করি বল, একটা অসহায় মেয়েকে কেমন করে বলি যে এখানে তার জায়গা হবে না? এসে যখন উঠেছি। মুখ ঝামটা দিয়ে উঠল বুলবুল। আহা, এসে যখন উঠেছি, কি কৈফিয়ত! উঠল কেন? তক্ষুনি বারণ করে দিতে পারলে না? তখন কি জানতাম? যখন জানলে তখন ব্যবস্থা করতে আটকালো কোথায়? তখন কেন ঘাড় ধরে তাড়িয়ে দিলেন না? ঘেন্না করলো না তোমাদের? কি যে বলিস! কি আর বলবো, যা ঠিক তাই বলেছি। মেয়েটার মা নেই, বাপ নেই। বীরেশ্বরবাবুদের বাড়িতে একটা কেনা দাসীর মতো রাত দিন খাটতো মুখ বুঝে। ওর অদৃষ্ট যদি মন্দই না হবে তবে। থাক থাক, অদৃষ্টের দোহাই দিও না। যে যেমন ঠিক তেমনি ফল ভোগ করে। বুলবুল, তুই এত নিষ্ঠুর! তোমাদের মতো কাদার ডেলা তো না। ছোট মেয়েকে কোলে নিয়ে গনগন করতে করতে অন্য ঘরে চলে গেল সে। হিরণময়ী মেয়ের ভঙ্গি দেখে চুপ করে বসে রইলেন। বুলবুল প্রায় 1.5 মাস থাকলো।
তার ধুমায়িত রাগ আর বিরক্তি মাঝে মাঝে উত্তপ্ত করতে লাগলো বাড়ির আবহাওয়াকে। মাঝে মাঝে বিস্ফোরণও হতে লাগলো বাবা মার সঙ্গে। তারপর একদিন সে রাগ নিয়ে আবার ফিরে গেল স্বামীর বাড়িতে। কথা ছিল বড় মেয়েটিকে এখানে দিদিমার কাছে রাখবেন কিছুদিন, আর ছোটটি অন্তত একটু বড় হওয়া পর্যন্ত। যাবার সময় তা সে রাখল না। রাগের আর প্রতিবাদের প্রমাণস্বরূপ হিরণময়ীর এই সুমধুর আশাটিতে সে জল ঢেলে চলে গেল। আর ওরা চলে যাবার দুদিন পর্যন্ত এক গড়াস ভাতও মুখে তুলতে পারলেন না হিরণময়ী। মেয়েটাও দিদিমার ভক্ত ছিল, সারাদিন পিছে পিছে ঘুরত, সময় অসময় গলা ধরতো, এক বিছানায় শুতো। সব যেন শূন্য হয়ে গেল। মনে হলো মেয়ে হয়ে জন্মালে যে আগেকার দিনে অমন কান্নাকাটির রোল পড়ে যেত, বিরক্তির ঢেউ বয়ে যেত, তা বোধ হয় এজন্যই। পরের গচ্ছিত ধনের মতোই মেয়েরা মাত্র কয়েকদিনের জন্য বুক জুড়ে থাকে মা বাপের, তারপর যার ধন সে টান দেয় এসে, আর চাইবার কিছু থাকে না। মনে মনে সুজাতার ওপরে রাগ হলো তার। ভীতচকিত হয়ে অবনত মুখে সে যখন কাছে এসে দাঁড়ায়, তার উপর তাকিয়ে কেমন একটা মমতা আর বিতৃষ্ণা সমাবেশে হৃদয় থরথর হয়ে ওঠে। কথা বলতে পারে না ভালো করে, অথচ ও চোখের আড়াল হতেই বুকের মধ্যে ব্যথা করে ওঠে। কেমন একটা অদ্ভুত অনুভূতির গ্লানিতে ছটফট করে ওঠেন। সুজাতা বুঝতে পারে কাকিমার মনের ভাবটা। যতটা সম্ভব নিজেকে নিয়ে সারাদিন সে অত বড় বাড়ির এক কোণে লুকিয়ে থাকে, আর রাত্রে নির্মম চোখ মেলে অদৃষ্টকে ধিক্কারে ভরে দেয়। বুলবুল যতদিন ছিল ততদিন তো এই আত্মগোপনতা ছিলই। সে চলে যাবার পরেও সে ভয় থেকে সে অব্যাহতি পেল না। ডাক্তার ব্যানার্জি খেতে বসে একদিন হাসি মুখে বললেন, আজকাল তো তোমাকে দেখতেই পাই না, কেন মা? শরীর খারাপ হয়নি তো? নম্র নত মুখে অস্ফুটে সুজাতা জবাব দিল, না। ডাক্তার স্ত্রীর দিকে তাকালেন। ওমর ঘরটা তো এখন দেখছি খালি পড়ে আছে। বুলু চলে গেছে, সে তো প্রায় 7 দিন হতে চলল। ও এখনো উপরে যায়নি কেন? হিরণময় জবাব না দিয়ে এটা ওটা নাড়লেন। বুঝলি? ডাক্তার খাওয়া শেষ করে উঠতে উঠতে বললেন, তুমি আজই উপরে চলে যাবে। তোমার কাকিমার কাছ থেকে অত দূরে শোয়া তোমার এখন মোটেই উচিত না। কাকাবাবু একই রকম, তার কোনো ভাবান্তর নেই। এটুকুতে সুজাতার কান্না পেয়ে গেল। এর মধ্যে একদিন যে ভবিষ্যৎ মানুষটির জন্য সংসারে এত যন্ত্রণা, এত নিগ্রহ, সে জানালো সে আসছে। ভোর রাত্রি থেকে অল্প অল্প বেদনা বোধ করছিল সুজাতা, ভয়ের শব্দ করেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এক দুঃসহ ব্যথার তাড়নায় তার সকল চৈতন্য আচ্ছন্ন হয়ে গেল। অনেকক্ষণ পর্যন্ত কেউই জানল না সে কথা। একসময় বসে থাকতে থাকতে কি জানি মনে করে হিরণময়ী নেমে গেলেন নিচে। মনটা যেন আচমকা কেমন করে উঠল তার। কাল রাত্রিরেও ভালো ঘুম হয়নি। প্রায় সারা রাত ভোরে অমুকে স্বপ্ন দেখেছেন। সেই ছোট্ট অমু যেন ঘরময় হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। হিরণময়ী যতবার ধরার চেষ্টা করেছেন ততবার খিলখিল করে হেসে পালিয়ে যাচ্ছে কোথায়। ওইটুকু ছেলেকে ধরতে হিরণময়ী একেবারে হাঁপিয়ে উঠেছেন। শ্রান্ত ক্লান্ত হয়ে ঘুম ভেঙে গেল তার। আর সকালে উঠেই অমুর খালি ঘরের দিকে তাকিয়ে বুকটা ধক করে উঠল। তখন থেকেই ভাবছেন শুধুকে আজ নিয়ে আসবেন এ ঘরে। ও থাকতে ঘরটা কি সুন্দর ছিল, সাজাতে গোছাতে ধুয়ে মুছে ফিটফাট করে রাখত। বুলবুল কদিনেই সব কিছু এলোমেলো করে ফেলেছে, আর ও চলে গেছে তো ঠিক তেমনই পড়ে আছে লণ্ডভণ্ড হয়ে। তিনি সন্তানের মা, আর কোনো মায়ের সন্তানের মর্ম তিনিই তো বুঝবেন। আর যে মানুষ তাকে মা ভেবে কাছে এসে দাঁড়িয়েছে সমস্ত সমর্পণ নিয়ে, ছি, বুলবুলের সঙ্গে সঙ্গে তিনি কয়দিন বড় ছেলে মানুষই করে ফেলেছেন। সুজাতার ঘরে কাছাকাছি এসে কেমন যেন একটা গোঙানির শব্দ শুনতে পেলেন। উৎকর্ণ হয়ে কান পাতলেন তিনি। তারপর আধো ভেজানো দরজায় থমকালেন। হ্যাঁ, তাই তো। হাতের বলিষ্ঠ ধাক্কায় খুলে ফেললেন দরজা। কাঁধের আঁচল মাটিতে লুটালো। দ্রুত পায়ে সুজাতার মুখের সামনে এসে জিজ্ঞাসা করলেন, কি কি হলো?
সুজাতার গৌর কপাল ভেসে যাচ্ছে ঘামে, লম্বা লম্বা কালো চুল গোছা গোছা হয়ে ছড়িয়ে আছে চারপাশে। সরু সোনার চিকচিকে হাড়ে অলঙ্কৃত নরম গলার কাছটা ধুক ধুক করছে অবিরত। ব্যথা উঠল নাকি? প্রায় কান্না ভাসলো হিরণময়ীর গলায়। সুজাতা দুই চোখ বড় বড় করে একবার তাকালো হিরণময়ীর দিকে, তারপর মা বলে দুটি হাত বাড়িয়ে তার গলা জড়িয়ে ধরল। বসে পড়লেন হিরণময়ী, নিজের বুকের মধ্যে চেপে ধরলেন সুজাতার আরক্ত ঘর্মাক্ত যন্ত্রণাকাতর মুখটাকে। চুমু খেলেন মাথায়। তারপরে ব্যাকুল হয়ে বেরিয়ে এলেন ঘর থেকে, কিন্তু ফিরে এলেন তক্ষুনি। গভীর মমতায় পিঠে হাত বুলোতে বুলোতে ঝুঁকে পড়ে বললেন, কিচ্ছু ভয় নেই মা, শোনা মা, কিচ্ছু ভয় নেই। এই তো আমি তোমার মা। হৃদয়ের মধ্যে অনুভব করে করে বলতে লাগলেন কথাগুলো। এই তো তারই, এ মেয়ে তো তারই, এ ঘরে এই মেয়ের সম্পূর্ণ অধিকার। একটু পরে ছুটে এলেন ডক্টর ব্যানার্জি। এলো টুপি পরা নার্স, অ্যাম্বুলেন্স। ঘিরে দাঁড়ালো সব চাকর বাকর, ছেড়ে রাখা সব কয়েদির দল, সব বিষণ্ণ, সব চুপ। সকলের মাঝখান দিয়ে হিরণময়ীকে কাঁদিয়ে গাড়ি তোলা হলো সুজাতাকে। গাড়ি হুশ করে বেরিয়ে গেল লম্বা কম্পাউন্ড পার হয়ে। সুজাতা হাসপাতালে গেল। এই ছিল আমার পড়া প্রতিভা বসুর মধ্যরাতের তারা গল্পের চতুর্থ পর্ব। আজকের এই পর্বটা পড়তে গিয়ে আমার মনে নানা রকম মিশ্র অনুভূতি কাজ করেছে। হয়তোবা আমি বেশ আবেগ নিয়ে পড়ে ফেলেছি। আসলে এটা আমার নিজের মনের ভাব, আর কিছু না। যখন আমি পড়ছিলাম আমার চোখের পাতা ভিজে উঠছিল। আর একটি পর্ব বাকি আছে। আমি যখন গল্পটা পড়ে শেষ করেছিলাম ঠিক একইভাবেই আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমি জানি না আমার এই অনুভূতিটাকে আমি কিভাবে বোঝাবো। আর একটি পর্বর জন্য অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি। এতদিন ধৈর্য ধরে যারা এত বড় উপন্যাসটি শুনেছেন, অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আমি আমার পরবর্তী পর্বটি আপলোড দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প পড়বেন, গল্পকে জানবেন, গল্পকে ভালোবাসবেন। ধন্যবাদ।